জিজ্ঞাসা করে, কি রে, তোর হাতে কিসের ব্যাগ? জানি না ভাইজান, আমি আইতেছিলাম, একটা বাইক আইসা আমার সামনে দাঁড়াইলো। মাথায় ইয়া বড় হেলমেট, গায়ে কালো জামা, হাতে কালো মোজা। আমার ডাইকা কয়, তোর নাম পড়ি তাই না? আমি কইলাম আপনি কে? আমার কিছু না কইয়া এই ব্যাগটা আমার হাতে দিয়ে কয় আবিরকে দিবি। আমি তাই নিয়ে আনছি। ও আচ্ছা, তুই ভিতরে যা, আমি দেখি কি আছে। নিলয় ব্যাগটা খুলল। ছোট্ট একটা খাম, খামের উপরে লেখা, শুনেছিলাম পিস্তলের গুলি, আর নিলয় কখনো পিছন ফিরে তাকায় না। কিন্তু আর কিছুই লেখা নেই। নিলয় তাড়াতাড়ি খামটাকে ছিঁড়ে ফেলল। সেখানে 3টে ছবি রাখা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নিলয়, রাব্বি, মিষ্টি রাব্বির গোডাউন থেকে বের হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় আর মিষ্টি হেঁটে চলে যাচ্ছে। নিলয় ছবিগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। মনে মনে বলল, এটা আমাদের কেউ করেছে, হয়তো ছোট কোনো গ্যাংয়ের কাজ। নিলয় ফোন বের করে। লক খুলতে একটু আগে আসা বার্তাটা ওর চোখের সামনে পড়ল, আর সেটা একটা ভিডিও ক্লিপ। নিলয় প্লে করে। ভাই, ও আমাকে তুলে নিয়ে এসেছে, আমাকে। রাব্বির কপালে গুলি লেগেছে। রাব্বি সেখানেই মারা যায়। রাব্বি চেয়ারে বসে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। হঠাৎ ভিডিওর সামনে একটা টিউবলাইটের আলো জ্বলে ওঠে। আলোর সামনে একটা কালো কোট পরা, মুখ ঢাকা একজন ব্যক্তি দাঁড়ালো। সে বলল, হ্যালো নিলয়, ভাবছ আমি কে? ছবি আর ভিডিওটা আমিই পাঠিয়েছি। আমি কে সেটা বের করার চেষ্টা করবে না, খুঁজেও পাবে না। তবে একটা সাজেশন দিই তোমাকে, তোমার কোনো পুরনো শত্রু বা ছোট গ্যাংয়ের কেউ আমি না। এই শহরের রাকিব, রাব্বি আর আমি ছাড়া আমাকে কেউই চেনে না। রাব্বি তো চলে গেল, এখন আমি আর রাকিব জানি। আমি কিন্তু তোমার শত্রু না। বিষ্ণু নামে পুলিশের সাথে তোমার ঝামেলা হয়েছিল মনে আছে? আমি ওকেও মেরে ফেলেছি একটু আগে। ওর লাশটার পাশে লিখে দিয়েছি, রোস্টার ইজ ব্যাক। আমাকে তুমি চিনবে না, চেনার কথাও না। পিস্তলের গুলি, নিলয় আর আমি কখনো পিছনে ফিরে তাকাই না। টাটা মিস্টার রোস্টার। ও আরেকটা কথা, আরিয়ানের বাবা কিন্তু বেঁচে আছে, আর সে তোমাকে অন্ধকার জগতে বেশি খুঁজছে। ভিডিওটিও আর নেই। এই শহরে অচেনা কেউ একজন তাকে চিনে ফেলেছে। ভয়েসটাও পরিচিত কারো না। আদেও একটা ছেলে নাকি মেয়ে সেটা বোঝা যাচ্ছে না। অ্যাপ দিয়ে ভয়েসটা চেঞ্জ করে কি ভিডিও পাঠিয়েছে? তার মানে নিলয়কে সে খুব কাছে থেকেই চেনে। হয়তো নিলয়ের সাথে সে কথাও বলেছে সামনে এসে, সেজন্য ভয়েস চেঞ্জ করে দিয়েছে। কিন্তু কে? রহস্য ক্রমশ বেড়েই চলেছে। কতগুলো প্রশ্ন নিলয়ের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটারই সে খুঁজে পাচ্ছে না। তুমি এখানে বসে আছো, তোমাকে খুঁজছি আমি। নেহা এসে নিলয়ের পাশে বসতে বসতে কথাটা বলল। নিলয় আজকে বসা থেকে উঠল না। সে নেহার দিকে তাকালো। নেহা আজকেও হালকা সেজেছে। নিলয় চোখ সরিয়ে নিল। নেহা এটা দেখে মুচকি হাসল। নিলয় বলল, এমনিতে বসে আছি। তুমি এক্সামে 50 পেয়েছো, আমাকে মিথ্যে বলেছিলে। তুমি ইংরেজি জানো না, কেন বলেছিলে এমন? এমনিতে। আবির, আমার বাবার লেখার বই তোমার কাছে কেন? নিলয় চমকে নেহার দিকে তাকায়। নিলয় মনে মনে ভাবে, তবে কি নেহাই আমাকে ছবি আর ভিডিওগুলো পাঠিয়েছিল? সে সব জেনে গিয়েছে তাই, নাকি অন্য কেউ? নিলয় বলল, আসলে বইটা আমি রাস্তায় কুড়িয়ে পাই। বইয়ের লেখাগুলো ছিল দারুণ, আর নিলয় নামের ব্যক্তিটার কাজগুলো অনেক পছন্দ হতো আমার, তাই পড়ার জন্য রেখে দিয়েছিলাম। কি বললা? নিলয়ের কাজ? ও তো খুনি, মস্তান। কেন, সে আবার কি করলো? ওরকম মানুষ আমার পছন্দ না। আমার পছন্দ ঠিক তোমার মতো একজনকে, যে চুপচাপ থাকে, মারামারিতে জড়ায় না, ঝামেলা এড়িয়ে চলে। কেউ কিছু বললে ভদ্রভাবে তার প্রতিবাদ করে। ও আচ্ছা, যদি এমন হয়, একদিন হঠাৎ নিলয় আসলো তোমার সামনে, কারণ তোমার আব্বু তো নিলয়কে নিয়ে লিখছে, সেজন্য তোমার আব্বুর সাথে দেখা করতে আসলো, আর এসে দেখে আরিয়ান তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে।
তখন নিলয় যদি তোমাকে বাঁচায় তখন কি করবা? নিলয়কে পছন্দ করা শুরু করবা? আমি তো ভীতু, আমি তো কখনো ঝামেলাতেই যাব না। ধুর গাধা, এমনটা কখনো হবে না। আর শোনো, ভীতু হলেও ভালোবাসার মানুষটাকে সামনে কেউ অপমানিত হতে দেখতে পারে না, বুঝলা? আর তুমি মোটেও ভীতু নও, একটু গম্ভীর। তবুও তোমাকে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। হি হি। নিলয় মুচকি হাসল। নেহার এমন কথা শুনে নিলয় নিজেই অবাক হচ্ছে আর মুচকি হাসছে। আবির প্রশ্ন করল, আচ্ছা, তোমার বড় চাচুকে দেখছি না, কোথায় উনি? ওনার ছেলে হৃদয়কে নিলয় মেরে ফেলছে, তবুও তিনি চুপ করে আছেন কেন? উনি ঠিকই নিলয়কে খুঁজছে, তবে ছোট চাচুর স্পেশাল রহস্যময় অফিসারের জন্য পারছে না। তুমি জানো সেই অফিসারটাকে? না, ছোট চাচুকে দেখেছিলাম, কেবল কোডের সাহায্যে কী সব কথা বলছিল। তুমি দেখো, নিলয় ঠিক ধরা পড়বে। নিলয় না একটা ভীতু, সে তো শুনেছি সবার সামনেই খুন করে বেড়াতো, লোকটাকে ভয় পেত। তাহলে এখন কেন আড়াল থেকে খুন করছে? তবে খারাপ লোকেদের মারছে। এখানে এসে আব্বুর কাছে একটু আগে ফোন এসেছিল, বিষ্ণু নামের এক অফিসারকে নিলয় মেরে লাশের পাশে লিখে রেখেছে, রকস্টার ইজ ব্যাক। কিন্তু সবার সামনে আসছে না, ভীতু একটা। সবাই তাকে দেখে ভয় পাবে, এই জন্য আসছে না। চুপ থাকো তো, সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা চলো থানায়, যেয়ে বলি আমি নিলয়। কি, তুমি হবে নিলয়? বলছি, কারোর দিকে চোখ তুলে তাকানোর মতো যার সাহস নেই সে হবে নিলয়। সত্যি আবির, তুমি হাসালে। নেহা হাসছে, পাশে বসে থাকা নিলয় নিজেও হাসছে। নেহার কথাগুলো শুনে নিলয় শিওর হয় ভিডিওর ক্লিপটা পাঠানোর আগাতে নেহা না। তাহলে কে হতে পারে? নিলয় বসা থেকে উঠল। নেহা পিছন থেকে নিলয়ের হাত ধরে। নেহা বলে, আবির, আমি তোমাকে আমার করে চাই, কেন তুমি বোঝো না? আমি তোমাকে চাই না। কিন্তু আমি তো চাই। আমার সাথে থাকলে আমাকে সহ্য করতে পারবে না। মানে? না মানে, আমি বোরিং, বিরক্তকর, অসহ্যকর ছেলে তো, তাই আমি চাই না আমার কোনো দুর্বলতা থাকুক। সত্যি তুমি আমাকে চাও না? না। সত্যি চাও না? না, চাই না। আমার কিছু হলে তোমার কিচ্ছু যায় আসে না, কি তাই তো? হুম। বেশ, যাও, তুমি থাকো তোমার মতো করে। নেহা কথাটা বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। নেহা বাড়ি থেকে বের হতেই কয়েকটা লোক ওর পিছু নিল। আর এই লোকগুলো হলো আরিয়ানের, কারণ আরিয়ান আদনান সাহেবের বাড়ির সামনে ওর লোক রেখে দিয়েছে। কারণ আরিয়ান ধরেই নিয়েছে নিলয় আদনান সাহেবের সাথে দেখা করবেই, আর সেই জন্যই সে লোক রেখেছে। নেহা হাঁটছে, পিছনে 4 জন লোক, মাহিদ, শুভ, সৌরভ, হাসিম। শুভ ফোন করলো আরিয়ানের কাছে। ভাই, আদনান সাংবাদিকের মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, একলা তুলে নিয়ে আসবো। সত্যি? এখনই তুলে নিয়ে আই, তবে কেউ যেন জানতে না পারে। নিলয় উঠানে দাঁড়িয়ে আছে। নেহা বাইরে গিয়েছে অনেকটা সময় হলো। নিলয় বসে থাকার এক পর্যায়ে দেখতে পায় আদনান সাহেব চিন্তিত অবস্থায় বের হচ্ছে বাড়ি থেকে। নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে স্যার? নেহা কোথায়? ওর ফোন অফ পাচ্ছি, চিন্তা হচ্ছে খুব। বিকাল থেকে বাড়ির সামনে কয়েকজন অচেনা ছেলেকে ঘুরতে দেখেছি, কিন্তু তারা কে জানি না। হতে পারে তারা আরিয়ানের লোক। আমি নেহাকে খুঁজতে যাচ্ছি। স্যার, আপনি বাসায় থাকুন, আমি নিয়া ম্যামকে নিয়ে আসছি। ও গিয়েছে মিষ্টিদের বাড়িতে, আপনি চিন্তা করবেন না, আপনি ভিতরে আসুন। নিলয় আদনান সাহেবের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আদনান সাহেবের রুমে বসে আবির বাইরে থেকে দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে আসে, একটা রুমাল পকেটে নেয়, কালো একটা টি শার্ট আর জুতোর সাথে পিস্তলটা নিয়ে নিলয় ঘর থেকে বের হয়। উঠানে এসে নেহার গাড়ি দেখতে পেল। নিলয় নেহার গাড়ির কাঁচ ভেঙে দরজার লক খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। তারপর গাড়ি স্টার্ট করে বাড়ি থেকে বের হয়। মনে মনে আবির নামধারী নিলয় কথাগুলো ভাবছিল আর নিজেকে বোঝাচ্ছিল। আবির কাজের লোক, সে কেন আমাকে ভালোবাসবে আর আমিও কেন ভালোবাসবো? কিন্তু মন তো লজিক শুনছে না। আবিরের কথা ভাবতে আমার ভালো লাগে, কেন সেটা বোঝে না?
কেন এমন করে? করুক, সে এমন করুক। আমি কখনো আর বাড়ি ফিরবো না, কখনো চালাবো না ওকে। কি ভাবে নিজেকে? সুন্দরী বড়লোক মেয়ে প্রপোজ করছে, তাই ভাব নিয়ে ফিরিয়ে দেবে? দেখবো আমিও, আমার কিছু হলে বজ্জাত আবিরের কি হয়। কথাগুলো ভাবতে ভাবতে ও নিজের বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলো। এতক্ষণ খেয়াল করেনি ওর পিছনে 4 জন ছেলে আসছিল। ভাবনা থেকে ফিরেই নেহা বুঝতে পারে ওর পিছনে কেউ আছে। নেহা ভাবে আবির এতক্ষণ ওর পিছনে পিছনে আসছে, তাই নেহা সেদিকে না তাকিয়ে বলে, তুমি এসেছো? কেন এসেছো? একটু আগেই তো বললে আমার কিছু হলে তোমার কিছুই হবে না। এখন কি করতে এসেছো? চলে। নেহা ঘুরে তাকায়, দেখে 4 জন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। নেহার কথাগুলো শুনে জোরে জোরে হাসতে থাকে। নেহা বলে, তোমরা কে? আমার পিছু কেন নিয়েছো? শুভ হাসতে হাসতে পকেট থেকে একটা রুমাল বের করে নেহার মুখের সামনে ধরে। নেহা নিঃশ্বাস নিতেই অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে একটা গাড়ি এসে থামে শুভর পাশে। শুভ আর সৌরভ নেহাকে গাড়িতে তুলল। গাড়ি চলছে। নেহা সৌরভের কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ কিছুটা দূরে আসার পর সৌরভ নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। কিছু সময় নেহার পিঠ আর বাহুডোরের উপরে ঘোরাতে থাকলো। এরপর আস্তে আস্তে হাতটা নেহার বুকের দিকে অগ্রসর করছে। সৌরভ এক অচেনা আনন্দে উল্লাদুদায় ভেসে যাচ্ছে। নেহার সতীত্বের খুব কাছে সৌরভের হাত আসতেই নেহার জ্ঞান ফিরল। নেহা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই শুভ নেহার মুখ চেপে ধরে। তবে কোনো রকমে নেহা মুখের ওপর থেকে সৌরভের হাত ছাড়িয়ে বলে, আমাকে ছেড়ে দাও। তোমরা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ কর, চুপচাপ বসে থাক। চিৎকার করলে এখানেই মেরে ফেলে দিয়ে যাব। ভাই এভাবে হবে না, মুখে টেপ মেরে দেন, আমি 2 হাত বেঁধে দিচ্ছি। শুভ নেহার মুখের ওপরে টেপ লাগিয়ে দেয়। সৌরভ হাত দুটো বেঁধে দিয়ে শুভকে বলল, ভাই ওকে আমি ধরে রেখেছি, আপনি চিন্তা করবেন না। কথাটা বলে সৌরভ আরেকটা হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহার কিছুটা খোলা চুলগুলো গাড়ি চালানোর প্রতিরোধ বাতাসে সৌরভের মুখের ওপরে এসে পড়ছে। সৌরভ নেহার মুখের দিকে তাকায়। নেহার অনবদ্য সৌন্দর্য যেন সৌরভকে আকৃষ্ট করছে। সে নেহার দিকে আবেদনময় হিংস্র দৃষ্টিতে তাকায়। শক্ত করে জড়িয়ে টেনে নিল নিজের দিকে। এরপর আগের মতোই ডান হাত ঘোরাতে ঘোরাতে নেহার উচ্ছ্বাসিত অঙ্গের কাছে যেয়ে থেমে যায় সৌরভ। সৌরভ চালাকি করে নেহার ওড়নাটা কিছুটা খুলে দেয়। নেহা নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে, কিন্তু হাত আর মুখ বাঁধা থাকায় একটু নড়ে বসা আর গুংড়িয়ে শব্দ করা ছাড়া আর কিছুই করতে পারছে না। সৌরভ আর দেরি করে না। নিজেকে অনেকক্ষণ আটকে রেখেছে এমন এক অপার্থিব উন্মোচিত লোভার্ত খাবারের থেকে। সে আর দেরি করবে না। কোনো রকম চিন্তা ছাড়াই যখনই নেহা সেই কোমল জায়গায় হাত দিবে তখনই গাড়িটা খুব জোরে ব্রেক করে। সৌরভ কিছুটা হুমড়ি খেয়ে পড়ল সামনে। সৌরভ নিজেকে সংযত করে না। সে নেহার দিকে তার লোভাতুর কামনার বিষ যেন কামড় দিতে প্রস্তুত। নেহা ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। সৌরভের রাগ অনেকটাই বেড়ে গেল। সৌরভ গাড়ির মধ্যে নেহার গালে নিজের হাত দিয়ে কষে একটা চড় দেয়। নেহার ঠোঁট কেটে গেল। সৌরভ গালি দিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলে, বাবুই পাখি বেশি লাফিয়ে পার পাবে না, তোমাকে খাঁচায় বন্দি করবই। সৌরভের কথা শেষ হতেই ড্রাইভার কষে গাড়িতে ব্রেক করে। শুভ, সৌরভ এবং নেহার সামনের সিটে বাড়ি খায়। শুভদের কিছু না হলেও নেহার মাথাটা সামনের সিটে লাগায়। নেহা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে দেখতে পায় গাড়ির হলদে আলোতে কিছুটা দূরে নেহার গাড়ির মতো দেখতে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একজন লোক দাঁড়িয়ে আছে। এরপর নেহা আর কিছুই দেখতে পায় না। সে জ্ঞান হারায়, গাড়ির মধ্যে পড়ে থাকে। শুভ ড্রাইভারকে চিৎকার করে গালি দিয়ে বলল, শালা কুত্তার বাচ্চা, তুই এত জোরে ব্রেক মারলি কেন? ভাই সামনে দেখেন। সবাই সামনে তাকায়। এতক্ষণে কষে ব্রেক করায় সামনে কিছুই দেখেনি ওরা। ড্রাইভারের কথা শুনে সামনে তাকালো। একজন লোক দাঁড়িয়ে আছে, মুখে রুমাল বাঁধা, চোখে চশমা। শুভ সামনে থাকা ছেলেটাকে বলে, দেখ তো তোরা যে কি হয়েছে, কে সামনে দাঁড়িয়ে আছে? 2 জন ছেলে নামে, হাতে ছুরি। সামনে থাকা আগ্নেয়ার্তিকের দিকে এগিয়ে যায়। একটা গুলি চালানোর শব্দ শোনা গেল।
দুজন ছেলের মধ্যে একজন ছেলে গুলি খেয়ে গাড়ির কাঁচের উপরে উড়ে এসে পড়েছে। আরেকটা ছেলে গাড়িতে দাঁড়িয়ে থাকা আগ্নেয়াস্ত্রের দিকে এগিয়ে যায়। আবির ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিল। এমন হিংস্রভাবে মারতে দেখে শুভ আর সৌরভ নেহাকে নিয়ে বের হয়। শুভ নেহাকে মাটিতে শুইয়ে দিয়ে পিস্তল তাক করে ধরে। শুভ বলে, আমাদের কাছে আসবি না, না হলে ওকে মেরে ফেলবো। আবির এক পা এগিয়ে আসে। শুভ কাপা কাপা গলায় বলল, দেখ, তোকে বারণ করছি, আমার সামনে আসবি না, ওকে আমি মেরে ফেলবো। আবির আবারও এগিয়ে আসে। শুভ ভয়ে ভয়ে বলে, আমি কিন্তু এবার। শুভ পুরো কথাটা শেষ করতে পারে না। একটা গুলি ওর বুকে এসে লাগলো। শুভ কিছুটা দূরে গিয়ে পড়ল। আগ্নেয়াত্মক দেখে নেহা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে মুখ থেকে রুমালটা খুলে নিল। নিলয় এসেছে নেহাকে বাঁচাতে। নিলয় বলে, কাউকে মারতে হলে কিন্তু যদি শব্দের ব্যবহার করতে নেই, ধরো আর মারো, না হলে হয় তুমি নিজেই মরবে। নিলয় নেহার দিকে এগিয়ে আসতে তখনই পিছন থেকে সৌরভ নিলয়ের পিঠে হকি স্টিক দিয়ে একটা বাড়ি দেয়। হকি স্টিক ভেঙে উড়ে চলে যায়। নিলয় পিছনে ঘুরে তাকায়। সৌরভ ভয়ে ভয়ে মাটিতে বসে পড়ে। তারপর বলে, কে 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 আপনি? ইউ আর ভেরি ব্যাড নিলয়, ইউ আর ড্যাড। নিলয়, হা 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 হা। আমাকে ছেড়ে দেন, আমি আর। সৌরভকে আর কিছুই বলার সুযোগ দেয় না। একটা আত্মচিৎকার ভেসে ওঠে অন্ধকার রাতে স্বাধীন পরিবেশে। নিলয়ের পিস্তল জুতোর সাথে আটকে নিল। নেহার কাছে এসে দেখলো সে এখনো চোখ বন্ধ করে আছে। মুখে থেকে টেপ আর হাতে থেকে দড়ি খুলে দিল। কোলে নিয়ে নেহাকে গাড়ির দিকে আসতে থাকে নিলয়। নিলয় নেহাকে গাড়িতে বসায়। আজ গাড়ি চালানো না পারা ব্যক্তিটাও গাড়ি চালিয়ে নেহাকে বাড়ি নিয়ে যাবে। ইস, নেহা যদি এটা দেখতে পেত, কিন্তু না, নেহা তো নিলয়কে সহ্য করতে পারে না। কিছু দূরে আসার পর নিলয় গাড়ি থামায়। একটা ছোট্ট নদী। নদীর এক পাশ দিয়ে মাটি উঁচু করে পাকা রাস্তা করা। ঢাকা শহর থেকে কিছুটা দূরে নদীটা। নিলয় গাড়ি থামিয়ে নামে। হেঁটে এসে রাস্তার পাশে দাঁড়ায়। পকেটে হাত গুজে সে নদীর দিকে তাকিয়ে থাকে। জ্যোৎস্না রাত, চারিপাশে চাঁদের আলোয় পরিপূর্ণ। যেন দিব্যলোক ছেড়ে সময়ের অবকাশে আলোগুচ্ছিত পরিবেশটা আজ বেশ মাধুর্যময় হয়ে উঠেছে। নিলয় নদীর পানিতে পড়া চাঁদের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। অন্ধকার রাত, চারিপাশে মানুষজন নেই। একজন মেয়ে আর একজন ছেলে এই জনশূন্য প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো নিলয়ের পাশে। নিলয় সেদিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনজন ছেলে গাড়ি থেকে নামে। নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। নিলয় বলে, মাসুম, গাড়ি থেকে একটা হকি স্টিক এনে আমার মাথায় বাড়ি দে। কেন ভাই, আপনি কি এটার জন্য আমাকে ডেকেছেন? দে। মাসুম নিলয়ের সামনে এসে কপালে একটা জোরে বাড়ি দেয়। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হতে থাকে। অর্ক নিলয়কে বলে, আমাকে পিটাতে থাক। অর্ক নিলয়কে মারতে থাকে। নিলয় চিৎকার করে ওঠে। কিছু সময় পর নিলয় সহ সবাই শুনতে পেল, তোমরা ওকে ছেড়ে দাও, কেন মারছো ওকে? আর তোমরা কারা? কেন আমাকে তুলে এনেছিলে? নিলয় মাটিতে পড়ে যায়। ইশারা করে মাসুমদের চলে যাওয়ার জন্য। মাসুমরা আর দাঁড়ায় না। তারা তাড়াতাড়ি ওদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। নেহা দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় ব্যথায় আর যন্ত্রণায় কাতরাতে থাকে। আবির, তুমি এখানে কেন? ওরা কেন তোমাকে মারছিল? ওদের একজন তোমায় গাড়ি নিয়ে আসছিল, আমি দেখেছিলাম। পরে আমি অনেক কষ্ট করে ওদের পিছু নিয়ে এখানে আসি। ওরা তোমাকে মেরে নদীতে ফেলে যাচ্ছিল। হঠাৎ একজন আসে, মুখে রুমাল বাঁধা। সে আগে 4 জনকে মেরে চলে যায়। আমি তোমাকে গাড়িতে রেখে চলে যাব, তখনই দেখি ওই 3 জন ছেলে আসে। আমাকে তোমার থেকে আলাদা করে এখানে এনে পেটাতে থাকে। আমি তো কিছুই জানি না। আবির, তুমি আমাকে বাঁচাতে এসেছো? আমি। নিলয় জ্ঞান হারায়। অবশ্য এটা ওর নাটক। নেহা জোরে জোরে কান্না করে ওঠে। নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে,
কেন এসেছিলে বাঁচাতে? নিজে তো পারবে না কাউকে কিছু বলতে। সে এসেছে হিরো হয়ে আমাকে বাঁচাতে। এখন এখন তোমার কিছু হলে আমি মরে যাব। আবির, চোখ খোলো, কথা বলো প্লিজ, প্লিজ। আবির, শুনছো তুমি? নেহা আশেপাশে তাকায়। ঠিক তখনই একটা বাইক নেহার দিকে এগিয়ে আসে। কালো হেলমেট, কালো পোশাক পরা ছেলেটা নেহার দিকে এগিয়ে আসলো। নেহা ইশারায় বলে গাড়িতে তুলতে নিলয়কে। নেহা আর দেরি করে না, লোকটার সাহায্য নিয়ে নিলয়কে গাড়িতে তোলে। নেহা ড্রাইভিং সিটে এসে বলে, কে আপনি? আমাদের এভাবে হেল্প করলেন? লোকটা কোনো কথা বলে না, গাড়ির দরজা আটকে দেয়। নেহা বুঝে যায় নিলয়কে নিয়ে এখন তার চলে যেতে হবে। নেহা আর দাঁড়ায় না, নিলয়কে নিয়ে সে গাড়ি চালিয়ে চলে আসে। কিছু দূরে আসতেই নিলয় নেহার কাঁধে মাথা রাখে। নেহা গাড়ি থামায়, কয়েকবার আবির বলে ডেকেও ওঠে। নিলয় তখনই লাফ দিয়ে ওঠে, তাড়াতাড়ি বলতে থাকে, আমি কোথায়? প্রায় বাড়িতে চলে এসেছি। তুমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে। ও চলো বাড়িতে যাই। যাব, কিন্তু তার আগে বলো আমাকে ভালোবাসো কিনা? না। ও সত্যি? হুম। তাহলে আমাকে কেন বাঁচাতে গিয়েছিলে? আমি তো চলেই গিয়েছিলাম তোমার থেকে। জানি না। আবির, প্লিজ প্লিজ বলো না আমাকে ভালোবাসো। কেন লুকিয়ে রাখছো তুমি? এমনি। আচ্ছা বেশ, থাকো তাহলে। এবার আমি সত্যি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। নেহা গাড়ি থেকে নামে, বাড়ি থেকে উল্টো দিকে হাঁটা ধরেও। নিলয় তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নেহার পিছনে যায়, হাত টান দিয়ে ধরে। নেহা ঘুরে তাকায়, নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে বলল, আমাকে কেন আটকাচ্ছ? আমাকে তো ভালোবাসো না। কে বলেছে? তুমি বলেছো। এমনি বলেছিলাম, দেখছিলাম তুমি ভালোবাসো কি না। কি বুঝলে? কিছু না, বাট আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি কখনো আমাকে এখনকার মতো ভালোবাসবে না, যখন সময় বেড়ে যাবে। মানে? না কিছু না, চলো বাসায় যাই, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। নেহা গাড়ি চালাচ্ছে, নিলয় বসে আছে, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে ও। নীলার কথা মনে পড়ছে আজ। সব ভালোবাসা একই রকমভাবে তৈরি হয় না। ভালোবাসা হারিয়ে গেলেও ভালোবাসা আসে, তবে সেটা দেরি না হয়, খুব তাড়াতাড়ি, কিন্তু ভালোবাসা আসবেই। নীলার শেষ কথাটা নীলার খুব বেশি মনে পড়ছে। নিলয় এই অন্ধকার শহরে হয় রাজা হবে, আর না হয় পালিয়ে চলে যাবে, যেন তোমাকে ভয় পায়, আর না হয় তোমাকে যেন কেউ খুঁজে না পায়। কখনো কারোর মতো চলবে না, নিজের মতো করেই চলবে। দুনিয়া তোমার হবে, আর এই দুনিয়াতে যদি তোমাকে কেউ খুব করে চায়, তাকে ফিরিয়ে দিও না। সে আমার থেকেও হয়তো তোমাকে খুব বেশি ভালোবাসে। ভালোবাসা কষ্ট দেয় না, ভালোবাসা হারাতে বসলেই তখনই ভালোবাসা কষ্ট দেয়। নেহা ব্রেক করে, গাড়ি থেকে নামেও। নিলয় দেখে বাড়িতে এসে গেছে। আদনান সাহেব সহ বাড়ির সবাই দৌড়ে আসে নেহার গাড়ির কাছে। নেহা গাড়ি থেকে নামতেই সবাই নেহাকে জড়িয়ে ধরে। নেহার কপালে রক্ত জমে আছে। এরপর নিলয় গাড়ি থেকে নামে। নিলয়ের কপাল ফেটে রক্ত বের হয়ে জমে আছে। নেহা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলে, কারা যেন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আবির গিয়ে আমাকে বাঁচায়। তারাও আবিরকে মেরেছে। জানো বাবা, আবির না অনেক সাহসী। একা সবার কাছে মার খাচ্ছিল, তবুও বলছিল নেহাকে ছেড়ে দিতে। আদনান সাহেব নিলয়ের কাছে আসে। নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এক এক করে সবাই ভিতরে চলে যায়। নিলয় গাড়ির উপরে বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন একটা ফোন দেয়। ভাই বলো। আমাকে ধরে যে গাড়িতে তুলে দিয়েছিল সে কে? খোঁজ নিয়েছিস? ভাই সে হলো এনএসআই অফিসার। সে সোজা তার অফিসে প্রবেশ করেছে। ওর গাড়ির কোনো নাম্বার প্লেট নেই, মানে ওর ব্যাপারে যে খোঁজ নেব সেটার কোনো সূত্র সে রাখেনি। তাকে দেখেছিস? না ভাই, কোনো চেহারা দেখতে পাইনি। সে অফিসে ঢুকেছে, তারপর আর বের হয়নি। ও, তার মানে সে ন্যাশনাল সিকিউরিটি অফিসার, বাট তাকে চেনা যায়নি বা যাবেও না।
ভাই। নিলয় ফোনটা কেটে দেয়, মনে মনে বলে, এটাই হলো সেই আগন্তুক যে কিনা ভিডিও পাঠিয়েছিল। আর সে হলো নেহার ছোট চাচা, অপরিচিত অফিসার, কিন্তু সে আমাকে হেল্প করেছে। এটা কি আমার কাছে আসার প্ল্যান নাকি আমাকে মারার প্ল্যান? নিলয় পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। একটা সাদা রঙের গাড়ি সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সোহেল নামলো। সোহেল নিলয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে ওঠো। নিলয় কোনো কথা বলল না, গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে। কিছুক্ষণ দূরে আসার পর গাড়িটা থামলো। রেড সিগন্যালে গাড়িটা দাঁড়ায়। এই সময় আদনান সাহেব অফিসে যাচ্ছিলেন। সিগন্যালে আটকে পড়ে যায় তিনিও। গরমের জন্য জানলা খুলতেই ডান পাশের রাস্তায় চোখ যায় ওনার। জানালার কাঁচটা নামিয়ে নিলয় মানে আবিরকে দেখতে পান উনি। মনে মনে প্রশ্ন করে, আবির না ও কোথায় যাচ্ছে? এটা তো ভার্সিটিতে যাওয়ার রাস্তা, তাহলে সে এখানে গাড়িতে কাদের সাথে আছে? আবির কি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করে? নেহার সাথেই তো থাকে, কাজ করে বাসায়, তাহলে ও কোথায় যাচ্ছে? সিগন্যাল চালু হয়। নিলয়দের গাড়ি চলতে থাকে। আদনান সাহেব নিলয়ের পিছনে যান। বেশ কিছু সময় পর একটা বিশাল বাড়ির সামনে এসে গাড়িটা থামায় ওরা। সোহেল গাড়ি থেকে নামে, নিলয় দরজা খুলে নামে। বাড়ির সামনে দাঁড়ায় ওরা। রাষ্ট্রপতি রাফাত আহমেদের বাড়ি এটা। আদনান সাহেবও গাড়ি থেকে নামে। নিলয়কে কয়েকজন লোকের সাথে ভিতরে ঢুকতে দেখে। আদনান সাহেব কোথায় যেন ফোন দেয়। রাষ্ট্রপতির বাড়িতে ঢোকার জন্য পারমিশনের জন্য ফোন দেন আদনান সাহেব। আদনান সাহেব এগিয়ে যেতে থাকে। তখনই আরও একটা গাড়ি এসে থামে সেখানে। আদনান সাহেব সেদিকে তাকায়। গাড়ি থেকে নামে রাকিব। আদনান সাহেবের চিনতে অসুবিধা হয় না রাকিবকে। আদনান সাহেব হিসেব মেলাতে পারছেন না। মনে মনে বলে, রাষ্ট্রপতির বাড়িতে আবিরের মতো সাধারণ লোক গেল, তারপর রাকিব এলো। রাকিবকে কে না চেনে? দেশের সবচাইতে বড় আন্ডারওয়ার্ল্ডের কন্ট্রোলে। সে রাষ্ট্রপতি সাকিবের বাসায়। এখানে কিছু একটা আছে। আদনান সাহেব আর দেরি করে না। সে কার্ড দেখিয়ে ভিতরে যায়। তাড়াতাড়ি তার অবস্থা মতো গিয়ে দাঁড়ায়। ভিতরে তাকায় তিনি। সাকিব, রাফাত, রাকিব আর আবিরকে বসে থাকতে দেখে। আদনান সাহেব ওদের সবাইকেই চেনে। কোম্পানির মালিক ওরা, নামমাত্র মালিক এখন। ইনকামের সব টাকাই যায় আরিয়ানের বাবার নামে, আর সেটা আরিয়ান ভোগ করে। ওরা কথা বলছে। আদনান সাহেব কান পেতে শুনতে থাকে। আদনান সাহেব সবার থেকে বেশি ফোকাস করছে নিলয়ের দিকে, কারণ নিলয়ের নাম সবাই জানে আবির। আর আবির হলো খুব সাধারণ একটা ছেলে। গ্রাম থেকে এসেছে শহরে, ঠিকঠাক মতো খেতে পড়তে পায় না। ভার্সিটিতে পড়ার জন্য টাকাও ছিল না। আদনান সাহেবের মেয়ে নেহা নিজেই আবিরকে বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে এসেছে। অথচ সেই সাধারণ ছেলেটা এখন দেশের রাষ্ট্রপতি, বিচার কমিউনিটির লোক আর আন্ডারওয়ার্ল্ডের মানুষদের সাথে বসে আছে। কিন্তু কেন? আবির তো এমন কিছুই করে না যার জন্য তাকে সরাসরি মন্ত্রী ডাকবে। সাকিব আবিরের দিকে তাকায় যখন, আবির বলল, নিলয়, আর কত দেরি করবে? আরিয়ানকে মারতেই হবে, অনেক বেড়েছে ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন আদনান সাহেব চোখ বড় করেই আবির নামধারী নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। রাকিবের কাছে গিয়ে বুক পকেট থেকে সিগারেট বের করে, আগুন জ্বালিয়ে টান দিতে থাকে। নিলয় সাকিবের কথা শুনে হাসলো। রাকিব বলল, তুই হাসলি কেন? একটা জিনিস বুঝতে পারছি না, আরিয়ানের বাপ আর আপনার বাপ সবাই একসাথেই তো ছিলেন, সবার সামনেই তো একসাথে থাকেন, তাহলে কেন তাকে মারতে চান? এই প্রথম আমি কাউকে মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তবে এটা বলুন, আরেকজন কই, মানে আশরাফ সাহেব কোথায়? সে কি আপনাদের দলের? খেলাটা কিন্তু অনেক জোশ। নিজের লোক নিজেদেরকে মারার জন্যই ক্লার ভাড়া করেছে। নিলয়, তোকে আনা হয়েছে আরিয়ানকে মারার জন্য, কাজটা কর তাড়াতাড়ি। চুপ, এই নিলয় জানে তার কাজের ব্যাপারে। এই জন্যই তো আরিয়ানের শহরে এসেছি। ওকে যখন মারব তখন আপনারা ভয় পাবেন। তাই সময়ের কাজ সময়ে করতে দেন। কাজটা যদি না হয় তবে তোর দুর্বলতা কিন্তু আমরা জানি। ওই সাংবাদিকের মেয়ে নেহা, তাকে কিন্তু।
নীলয় সাথে সাথেই কলেজ ব্যাগ থেকে পিস্তল বের করে রোহানের বাম হাতে সোজাই গুলি করে দেয়। সবাই ভয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। নীলয়ের দিকে সবাই এবার ভয়াত্মক দৃষ্টিতে তাকায়। কেউ কোনো কথা বলার সুযোগ খুঁজে পাচ্ছে না। নীলয় বলল, যা হয়েছে আর যা হবে সবটা আমাদের মধ্যেই থাকবে। এখানে না অন্য কেউ ইনভলভ হবে আর না টেনে আনা হবে। আমি কাজের সময় নেহাকে চিনি না, তবে তাকে কেউ যদি কষ্ট দেয় বা ভুলেও তাকে ব্যবহার করে আমার জন্য, আমি তাকে এখানেই থাক। সবাই শুনুন, এই নীলয় কোনো ছোট কাজ করে না। এখানে থাকা প্রতিটা মানুষের দুর্বলতা আমার কাছে। এই নিন ফোন। আপনাদের পরিবারের কোনো না কোনো কাছের মানুষদের পিছনে আমার লোক মেশিন নিয়ে ঘুরছে। তাই আমি যেখানেই যাই না কেন সেখান থেকে যদি না ফিরে আসি, তবে আপনাদের ওই আপনজনরাও আর ফিরবে না, সাথে আপনার কেউ আর থাকবে না। এটাকে কি বলে জানেন? জানেন না তো? ইট ইজ মাই মাইন্ড গেমস। পিস্তলের সাথে মাইন্ডটাও চালাতে হয়, তবে দুটো জিনিসের কোনোটাই চালাতে যদি দেরি হয় তবে সমস্যা আছে বস। তাই আমি একা আসি, কারণ গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে আমি, মানে রক স্টার। তাই ভুলেও আমার পিছনে লাগবেন না কেউ। আপনারা কি করেন না করেন সবটা খবর আমার কাছে আছে। তাই আপনারা নিজেদের মতো থাকুন, আপনাদের কাজ হয়ে যাবে। নীলয়ের কথাগুলো শুনে রাকিব বেশ ইমপ্রেসিভ দৃষ্টিতে তাকায়। নীলয় কথাগুলো বলেই চলে আসতে যাবে, তখনই রাকিব বলল, নিলয়, তোর কাজ আর অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে। আমার দলে এসে আমার সাথে কাজ করবি? না। না মানে কেন? আপনার সাথে থাকলে গোটা শহর আমার হবে, আর আরিয়ানকে মারলে পুরো দেশটা আমার হয়ে যাবে। দেশের মন্ত্রীদের সাথে থাকলে সে ডন হয় না। ডনকে মেরে সবার সামনে সেলিব্রেট যে করে সে আসল ডন। নীলয় আর কিছুই বলল না। পিস্তল ব্যাগে ঢুকিয়ে সে ঘর থেকে বের হয়। সেখানে থাকা সবাই ভয় আর অবাক দৃষ্টিতে নীলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। শহরের আন্ডারওয়ার্ল্ড কিং রাকিব যেন আরো বেশি অবাক হয়ে তাকিয়ে আছে। নীলয়কে এতদিন অবধি কেবল এরা সবাই সবার মুখ থেকে শুনেছে সে খুব ডেঞ্জারাস, কিন্তু আজ প্রথমবার নীলয়কে সরাসরি ডেঞ্জারাস আর ভয়ঙ্কর রূপে দেখতে পায়। সবাই যেন চুপ হয়ে গেল। সোহেল আর রোহান কিছু বলতে যাবে, তার আগেই সাকিব আর রাকিব বলে ওঠে, ভাবনার কিছু নেই, ছেলেটা দিয়ে কাজ হবে, সেই পারবে আরিয়ানকে মারতে। ওর সাহস আছে আর আছে বুদ্ধি। ওর কাছে থাকা পিস্তলের চেয়ে ওর মাইন্ড আরও বেশি দ্রুত কাজ করে, আর সেটাই সে কাজে লাগায়। সে চুপচাপ ঠান্ডা মাথায় থাকে, কারণ সে তার হিংসতা দুর্বলদের ওপর দেখায় না। সে ঠিকই মাইন্ড গেম খেলে সবার সাথেই। আর আমরা ওকে কিসের নজরে রাখবো? সেই তো আমাদের ঘুরে উল্টে নজরে রাখছে। এতদিন যা শুনছি ওর ব্যাপারে সবটাই সত্য। আদনান যা লিখেছে সেটাই আজকে দেখলাম। ওর মাঝে আরিয়ানকে মারার তীব্র জেদ চেপে আছে। বাট মাইন্ড গেমাররা তো যা করে তা ঠিক বুঝে শুনেই করে, আর সেটা ঠান্ডা মাথায় ভেবে। রাজনীতিতে ওর মতন একজন দরকার। ওরা সবাই নীলয়কে নিয়ে গল্প করে, কিন্তু রোহান মনে মনে নীলয়কে মেরে ফেলার প্ল্যান সাজায়। রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। সোহেলকে বলল, চল আমার সাথে। কোথায়? রোহান আসে সোহেলকে নিয়ে বাইরে। এদিকে আদনান সাহেব চলে যায়। রোহান রাগে পায়চারি করছে। সোহেল ওর কাছে এসে দাঁড়ালো। সোহেল বলা শুরু করলো, ওই শালাম্মা কুত্তার বাচ্চাকে আমি গুলি করে মারব। কাকে? নিলয়কে। ওই নিলয়কে আমি মারবই। কি? সোহেল ভয়ে পিছনে আসলো। রোহান এমন কিছু ভাববে সোহেল কেন, অন্য কেউ কখনো কল্পনাও করেনি। সোহেল বলল, দেখো, তুমি রেগে আসো, মাথা ঠান্ডা করো। শুধু শুধু নিলয়কে মারতে গিয়ে নিজেই মরবা, তাই নিজেকে সামলাও। নিলয়কে ওর স্টাইলেই মারবো আমি। আমাকে গুলি করেছে তাই না? সবার সামনে আমাকে গুলি করেছে, অথচ রাফাত ভাই ওকে ছেড়ে দিল। যার জন্য এত কিছু করেছি সে কিছুই বলল না। নিলয়কে তো আমি মারবই। এটা যদি না পারি আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। তুই যদি আমার সাথে থাকিস
তাহলে থাকবি, না থাকলেও কোনো সমস্যা নেই। রোহান কথাগুলো বলে চলে গেল। সোহেল বোবার মতো তাকিয়ে আছে রোহানের দিকে। এদিকে আদনান সাহেব সাকিবের বাড়ি থেকে দূরে চলে আসে। গাড়ি থেকে নেমে নিজেকে অনেকগুলো প্রশ্ন করে। নিলয় আমাদের বাড়িতেই থাকে, আবির তাহলে আবির নয়, সে নিলয়। কিন্তু কেন সে আমাদের বাড়িতে, কেন সে নেহার সাথে জড়িয়েছে, কি চায় নিলয়? আচ্ছা, নেহা কি জানে আবিরই নিলয়? হয়তো জানে না। দেখা যাক নিলয় কি করে। আদনান সাহেব আর কিছুই ভাবতে পারছেন না। তিনি আর অফিসে যায় না, সোজা বাসায় চলে আসে। এদিকে সবাই ক্লাসে বসে আছে। নেহা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের কোনো খোঁজই নেই। নিলয়কে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। নুসু ম্যাম ক্লাসে আসলেন। গতকাল থেকে ম্যাম নিলয়ের কথাগুলো ভাবছে অনেকবার। নিলয়কে নতুন করে চিনছেন তিনি। ওনার কাছে নিলয় হলো একজন বুদ্ধিমান মানুষ। নুসু ম্যাম ক্লাসে এসেই শেষ বেঞ্চের দিকে তাকালো। সেখানে আজকে নিলয় নেই। তিনি নেহাকে প্রশ্ন করে, আবির কোথায়? সে আসেনি? না ম্যাম, আজ আবিরকে দেখছি না। ও আচ্ছা। নুসু ম্যামের ক্লাস করাতে একদমই ভালো লাগছে না আজকে। এদিকে আবির থাকলেও ক্লাস করাতে ভালো লাগে না। আর আজকের আবির নেই, তবুও ক্লাসটা বিরক্ত লাগছে। কিন্তু আবির কোথায়? রাকিব বসে আছে, হাতে ড্রিঙ্কস, চারপাশে সুন্দরী মেয়েদের ছড়াছড়ি। রাকিব নেশায় আসক্ত। রোহান আর সোহেল আসে সামনে। রোহানকে বসতে বলে রাকিব। রাকিব ড্রিঙ্কসের বোতল থেকে কিছুটা ড্রিঙ্কস নিয়ে খেয়ে নিল। রাকিব বলল, কি কারণে এসেছ? ভাই, আমি যদি নিলয়কে খুন করি আমাকে কি দেবেন? রাকিব পুরো নেশায় ছিল। রোহানের মুখে এমন কথা শুনে রাকিব লাফ দিয়ে ওঠে। এক ঝটকায় ওর নেশা যেন কোথায় চলে গেল। সে রোহানের দিকে তাকিয়ে বলল, ব্যাংক চেকে সাইন করে দিচ্ছি, টাকা তুলে নিয়ে সোজা দেশ ছেড়ে চলে যা। নিলয় যদি ভুলেও জানে তুই এমনটা ভেবেছিস, তাহলে কিন্তু তোকে আর কোনো কথা বলার সুযোগই দেবে না, তোকে মেরেই ফেলবে। না ভাই, আমি নিলয়কে মারবই। আর আমার কাছে প্ল্যান আছে, বলুন আমাকে কি দিবেন? রাকিব চেয়ারে বসলো। একটা সিগারেট জ্বালিয়ে টান দিতে দিতে রোহানের দিকে তাকিয়ে বলল, তোকে আমার জায়গা দিয়ে দেব। ওকে, তাহলে অপেক্ষা করুন নিলয়কে মেরে আরিয়ানকেও মারার খবরটা শোনার জন্য। কি প্ল্যান আছে তোর কাছে? সাকিবের মেয়ে নিধি নিলয়কে পছন্দ করে। নিধিকে আমরা তুলে আনবো, আর এটাকে নিলয়ের কাছে পাঠাবে সোহেল। আর সে বলবে আরিয়ান নিধিকে তুলে নিয়ে গেছে। নিলয় যখন আসবে একা, আমরা সবাই মিলে তাকে মেরে ফেলব। আচ্ছা কর, তবে আমাকে এসবের মধ্যে রাখবি না। আপনি খালি সাপোর্ট করলেই হলো। রোহান চলে আসে রাকিবের কাছ থেকে। রাকিব ভাবতে পারছে না রোহান এমন কিছু বলবে। তবে দেখা যাক কি হয়। নেহা আর আদনান সাহেব বাড়িতে বসে আছে। নেহা ভার্সিটি থেকে এসে সারা বাড়িতে নিলয়কে খুঁজেছে, কিন্তু নিলয়কে সকাল থেকে কেউ দেখেনি। নেহা আর ওর বাবা দুজনেই বসে আছে নিলয়ের অপেক্ষায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। নিলয় দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করে। কারোর দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে চলে যাবে, তখনই নেহা ডাক দেয়, আবির, এদিকে আসো। জি ম্যাম। সারাদিন কোথায় ছিলে? ক্লাসে কেন যাওনি? আদনান সাহেব নেহার প্রশ্ন শুনে নিলয়ের দিকে তাকায়। নিলয় সাথে সাথেই বলল, আসলে গ্রাম থেকে এক আত্মীয় আসছিল। আমি যে ম্যাচে থাকার কথা বাসা থেকে বলে এসেছিলাম, সেখানেই এসেছিল। ওখান থেকে ফোন দিতেই আমি চলে যাই। তারপর ওনার সাথে সারাদিন ছিলাম। সরি, কাউকে কিছু না বলে এইভাবে কাজ ফাঁকি দিয়ে যাওয়াটা আমার উচিত হয়নি। আদনান সাহেব নিলয়ের এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। কি সুন্দর করে মিথ্যে বলল ছেলেটা। আদনান সাহেবের সারাদিনের কথাগুলো মনে পড়ে। তার মানে নেহা জানে না যে সে আবির নয়, সে নিলয়। কিন্তু সে কেন মিথ্যে পরিচয়ে আছে এখানে? আদনান সাহেবকে সবটা জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। নেহার কথা শুনে আদনান সাহেব আরও অবাক হয়। তার মানে তিনি যেটা সন্দেহ করছিলেন সেটাই হচ্ছে। নেহা নিলয়কে ভালোবাসে। একটা মস্তান ছেলেকে নেহা এখন ভালোবাসে। হয়তো নিলয় এটার জন্যই এখানে এসেছে। কিন্তু নিলয় এতটা লোভী কি? নিলয় নিজের রুমে চলে আসলো।
ব্যাগটা রেখে আজকে সারাদিনের কথা ভাবছে। মৃত্যুর খেলাতে দিন শেষ সমাপ্তি চলে এসেছে। সব কিছুই হুট করে যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কিছু একটা ঘটতে যাচ্ছে, তবু সেটা বোঝা যাচ্ছে না। পরি নিলয়ের কাছে এসে বসলো। নিলয় পরীকে দেখে একটু হাসলো। ভাইয়া, আমার মা তোমারে যাইতে কইছে, আপাও তোমারে খুঁজতেছে। কেন রে? মা এখন আমার আপার থাকা নাই। আপা এখন আর রাতে বাইরে হয় না, কি জানি একটা ভালো কাম পাইছে। আমারে কইছে একটা ভাইয়া কাম জোগাড় কইরা দিছে আপারে। ভাইয়া? কোন ভাইয়া? আপা তার নাম কইছে আমারে। নিলয় ভাইয়া নাকি আপারে কাম খুঁজা দিছে। আর মা মনে করতেছে যা হয়েছে সব তোমার জন্য, তাই মা তোমারে ডাকতেছে। তুই নিলয়কে দেখেছিস? না ভাইয়া, দেখুম কেমনে, আমার সামনে তো কখনো আসে না। ও আচ্ছা, ঠিক আছে, দেখা করব তোর মা আর আপার সাথে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা ভাইজান, আপনারা অনেক ভালো একজন মানুষ। হা 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 হা। আপনি হাসেন কেন ভাইয়া? কখনো কারো ব্যাপারে না জেনে ভালো বলবি না, বুঝেছিস? আর মানুষকে অবজারব করতে নেই। সময় মতো মানুষ তার নিজের পরিচয় নিজেই দিয়ে দিবে। কি কোন এগুলো? আমি তো কিছুই বুঝি না। তোর এসব বুঝতে হবে না। আচ্ছা পরি, যদি কখনো তোরা আমাকে খারাপ জানিস, তখন আমাকে ছেড়ে চলে যাবি? কি কোন? কখনো যাবো না। আপনাকে ভালোবাসি আমি, আপনি আমার ভাই হন। আপনারে কেমনে ছাইরা দিমু? তুই না ছাড়লেও অনেক মানুষ আমাকে দূরে ঠেলে দিবে। তা কে কাকে দূরে ঠেলে ফেলে দেবে শুনি? পরি আর নিলয় দরজার দিকে তাকায়, দেখে নেহা এসে দাঁড়িয়েছে। পরি নেহাকে দেখেই উঠে দাঁড়ালো আর বলল, একখান কথা বলমু? বল। আপনি ভাইয়ারে কি ভালোবাসেন? তুই এসব জানিস? না মানে, আপনি ভাইয়ার দিকে কেমন কইরা তাইকা থাকেন। ভাইয়া না দেখলেও আপনি লুকিয়ে দেখছি। আমার স্কুলে স্যার একটা ম্যামের দিকে এইরাম কইরা তাকায়। ক্লাসে একটা বদমাই আছে, এটি সকলকে কইছে স্যার ম্যামের লগে প্রেম করে। দেখোস না তোরা কেমন কইরা চাইতা থাকে। আপনিও কি ভাইয়ার লগে প্রেম করেন? কি ক্লাসে গিয়ে এসব শিখিস? যা এখান থেকে, না হলে তোর কান টেনে লম্বা করে দেব। পরি আর দাঁড়ালো না, ভয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। নেহা আবিরের পাশে এসে বসলো। কাঁধে মাথা রেখে নেহা আবিরকে বলল, আবির, আমি না অনেক ভয়ে আছি। ভয়? কিসের ভয়? বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাড়ির সামনে না, বাড়ি থেকে কিছুটা দূরে। সেখানকার ফুটেজ আমাকে একজন কাগজের খামে পাঠিয়েছিল, আরও কিছু ছবি পাঠিয়েছিল। মানে কি বলছো তুমি এসব? নিলয় অবাক হয়। নেহার সাথে তবে সে অপরিচিত অফিসারের এভাবে ফুটেজ, আদনান ব্যাপারটা পরিচিতি পেয়েছে। কিন্তু কে এই অফিসার জানাটা খুব জরুরি। নেহা পরীকে ডাক দিল। পরী দৌড়ে আসলো নেহার সামনে। নেহা পরীকে বলল, টেবিলের উপর একটা ব্যাগ আছে, কালো ব্যাগ, ওটা নিয়ে আয় তো। পরী নেহার কথা শুনে ব্যাগ আনতে চলে যায়। নিলয় মনে মনে ভাবে, এটা সেই ব্যাগ না তো যেটা দিয়ে ওই অচেনা অফিসারটি আমাকে ভিডিও আর ছবি পাঠিয়েছিল। 1 মিনিটের মধ্যেই পরী ব্যাগটা নিয়ে হাজির হলো রুমে। পরী ব্যাগটা নেহার হাতে দিয়ে চলে গেল। নিলয় অবাক হয়। সেম ব্যাগ ওই দিনের লোকটাও নিলয়কে পাঠিয়েছিল, নেহার কাছেও পাঠিয়েছে। কিন্তু কে ও? আসলে কি চায়? নেহা ব্যাগ থেকে একটা খাম বের করে। খামটা ছেঁড়া আছে, খামের উপরে 2টো লাইন লেখা। হ্যালো নেহা, দেখো দু চোখ মেলে সে আছে তোমাতে মিশে, তোমার পাশে খুব কাছে। নেহা লেখাটা পড়ার পর নিলয়কে প্রশ্ন করল, আচ্ছা আবির, এই লেখাটার মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ছবিগুলো দেখো। নেহা ছবিগুলো বের করে। প্রথম ছবিতে নেহাদের বাড়ির রাস্তায় নেহার গাড়ি চালিয়ে কে যেন যাচ্ছে, আর সেটা নিলয়। নিলয় ছাড়া আর কেউ জানে না। কিন্তু এখন এই আগুনাত্মক ব্যক্তিটিও সব জানে।
দ্বিতীয় ছবিটা হলো নেহা মাটিতে পড়ে আছে আর নেহার মুখের উপরে কারো ছায়া পড়েছে। তৃতীয় ছবিটা হলো নেহাকে কে যেন তার গাড়িতে কোলে করে তুলেছে। নিলয় মনে মনে বলে, যাক, নিজের মুখের ছবিটা তো আর দেখা যায় না পিকচারে। নেহা এবারে ওর ফোন বের করে, একটা ভিডিও ফুটেজ চালু করে দেয়। নেহার গাড়ি কে চালিয়ে চলে যাচ্ছে। নেহা এখন নিলয়কে প্রশ্ন করে, আবির, তুমি গাড়িটা কোথায় পেয়েছিলে? আসলে তুমি যেখানে আমাকে মারতে দেখেছিলা সেখানে ছিল তোমার গাড়ি, আর ওই লোকগুলো ছিল যে তোমাকে কোলে করে তোমার গাড়িতে তুলছিল তার লোক। ওরা ভেবেছিল তোমাকে আমি মারতে আসছি, এই জন্য আমাকে মারছিল। তুমি জানো আমাকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? নিলয়। নিলয় আমাকে বাঁচিয়েছে। ওকে আমি দেখেছিলাম অজ্ঞান হওয়ার আগে। সে এসেছিল, নিলয় আমাকে বাঁচিয়েছে ওই ছেলেগুলোর হাত থেকে। কিন্তু আমি তো তাকে দেখিনি। আসলে হয়তো বাবা ওর ব্যাপারে লিখেছে। বাবাকে পছন্দ করে নিলয়, সেজন্য আমাকে বাঁচিয়েছে। তোমার সাথে দেখা নাও হতে পারে। আচ্ছা বাদ দাও, বাবাকে আমাদের ব্যাপারে সবটা বলবো। পরে যখন আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাচ্ছি। বাবা, তুমি নিজেই সবার থেকে গোপন করেছো। আমাকে নামমাত্র বাবার পরিচয় দিতে বলেছ। আমিও নামমাত্রই তোমার ছেলে হিসেবে সবার সামনে এসেছি। আমাকে ভয়ঙ্কর তৈরি করিয়েছ তুমি। তোমার লোকেরাই তোমাকে মারতে চায়। কেন তুমি চুপ আছো? আরিয়ান কথাগুলো বলছে ওর বাবাকে, যাকে কিনা সবার সামনে মৃত ঘোষণা করা হয়েছে। আরিয়ান নিজেই তার বাবাকে মেরেছে, এটা সবাই জানে। কিন্তু এটা একটা প্ল্যান, আর মূল মাস্টারমাইন্ড গেমার হলো আরিয়ানের বাবা। কেউ কিছু করতে পারবে না। নিলয়কে একবার সামনে এনে দাও, বাকিটা আমি দেখব। নিলয়কে খুঁজে পাচ্ছি না বাবা, তবে একটা ভিডিও পেয়েছি। আদনান সাংবাদিকের মেয়েকে তুলে আনছিলাম লোক দিয়ে, আর রাস্তায় আমার লোকেরা নিলয়কে দেখে। নিলয় ওদের সবাইকে মারে, কিন্তু নিলয়ের মুখটা দেখা যায়নি। আমার মনে হয় নেহার সাথে হয়তো নিলয় জড়িত আছে। নেহার সাথে কে কে থাকে সবাইকে জিজ্ঞেস করো। নেহার সাথে যারা থাকতো তাদেরকেও নিলয় মেরে ফেলেছে। এখন আবির নামের একটা ছেলেকে ওর আশেপাশে দেখা যায়। ছেলেটা ভোলা ভালা, আতলে মার্কা। সে নিলয়ের ব্যাপারে জানবে না, আমি সম্পূর্ণ শিওর। আগে তাকেই টার্গেট করো, আর বাসিটিতে তোমার লোক পাঠাও। খবর নাও ছেলেটা কি নেহার সাথে নিলয়কে কোথাও দেখেছি কিনা। ওকে, কালকে আমি ভার্সিটির নতুন স্টুডেন্ট হিসেবে আমার লোক পাঠাচ্ছি। আরিয়ানের সাথে যে কথা বলছিল সে হলো হাটমানি কোম্পানির সম্পূর্ণ মালিক। টাকার পরিমাণ একা ভোগ করবে বলে বাকি পার্টনারদের প্ল্যান করে সরিয়ে দিয়েছে। ছেলের হাতে নিজেকে খুন করার খবরটা তিনিই ছড়ান, আর যার জন্য আরিয়ান তার অনুপস্থিতিতে সবটা নিজের করে নিতে পারে। এই জন্যই রাফাত, রাকিব, সাকিব আর আসফার মিলে কেলার ভাড়া করে আরিয়ানকে মারার জন্য। আরিয়ান ছাড়া আর কেউই জানে না আরিয়ানের বাবা এখনো বেঁচে আছে। তিনি সামনে না আসার আরও একটা কারণও আছে, আর সেটা কেবল নিলয় জানে। তবে নিলয়কে আনার প্ল্যানটা ছিল আশরাফ সাহেবের, আর তিনিও এখন সবার থেকে হাইডে থাকে। নিলয়কে তিনি এনেছেন এখানে। নিলয় আদনান সাহেবের ঘরে বসে আছে। আদনান সাহেব মাঝে মাঝে নিলয়ের দিকে তাকাচ্ছে, আবার মুচকি হাসছে। কয়েকবার পায়চারি করে উনি থামলেন, নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মানুষ কেন মিথ্যাটাকে খুব সহজে বিশ্বাস করে জানো? কারণ মিথ্যেটা খুব মিষ্টি হয়, মিথ্যেটা থাকে রসালো গল্লার মতো। কিন্তু একটা বিষয় কি জানো আবির, রসগোল্লা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তেমনি মিথ্যেটাও আস্তে আস্তে সামনে চলে আসে। তোমাকে একটা গল্প বলি, শোনো। আদনান সাহেব থামলেন, ফ্রিজ থেকে কয়েকটা মদের বোতল বের করে টেবিলে রাখলেন। এসি রুম, রুমের সব দরজা জানালা বন্ধ। আদনান সাহেব আবিরকে ড্রিঙ্কস অফার করলেন। আবির কপাল কুঁচকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে বলে, আমি এইগুলো খাই না। আদনান সাহেব হাসলেন। নিলয় ওনার রহস্যময় হাসির দিকে তাকালো। নিলয় কিছুই বুঝতে পারছে না উনি কেন এমন করে কথা বলছেন। আদনান সাহেব সিগারেট ধরিয়ে হাতে নিয়ে বলল, পৃথিবীতে কাউকে দিয়ে কাজ করার মাধ্যমটা কি জানো? ভালোবাসা। ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না,
কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। ভালোবাসার মানুষটার কাছে থাকলেই সে বেঁচে থাকবে সুস্থভাবে। এটাই হলো ভালোবাসা। ভালোবাসার মাঝে থাকে অনেকগুলো দিক। কেউ চায় কাজ হাসিল করতে ভালোবাসা দিয়ে, আবার কেউ চায় সারা জীবন একসাথে বেঁচে থাকতে। আদনান সাহেব আবার থামলেন। নিলয় ওনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে, সব কেমন যেন রহস্য হয়ে গেছে। নিলয় বলল, স্যার, আমি আপনার কথায় কিছুই বুঝতে পারছি না। কেন করছো না? তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি যদি আমার কথা না বুঝতে পারে তাহলে কে বুঝবে? আমাকে দেখে আপনার বুদ্ধিমান মনে হয়? মানুষকে দেখে কখনোই কিছু মনে করতে নেই। হয় সেটা ভুল হয়, না হয় ভুলই হয়। মানুষকে সহজে জাজও করতে নেই, আর মানুষকে তার উপরের কিছু দেখে কখনো জাজ করতে নেই। প্রতিটা মানুষ ভিতরে ভিতরে স্বার্থপর হয়ে থাকে। জি না স্যার, সৃষ্ট মানব হযরত মোহাম্মদ, তিনিই মহান। তুমি জানো তিনিও স্বার্থপর। কিভাবে জানো? উনার স্বার্থপরটা হলো উম্মতের জন্য ভালোবাসা বিলিয়ে দেওয়া। আল্লাহ উনাকে চায়, আর উনি আল্লাহ সহ তার উম্মতকেই চায়। এটাই হলো ভালোবাসার স্বার্থ। স্বার্থ বলতে বুঝিয়েছি মানুষের চাওয়াটা। এখানে খারাপটা কেন ভাবছো আবির? নিলয় কোনো কথা বলল না। স্পষ্ট বোঝা যাচ্ছে আদনান সাহেব আজকে নেশা করেছে, কিন্তু তিনি যা বলছেন সবটাই কেমন বাস্তবিক কথা। নিলয় বলল, স্যার, রুমে যেই। দাঁড়াও, গল্পটা তো শুনলে না। গল্পটা শুনে চলে যেও। জি। তুমি ড্রিঙ্কস করো, কোনো ব্যাপার না। মানুষ দুই দিক থেকে সত্য কথা বলে। একটা রেগে গেলে সত্য কথা বলে, আরেকটা নেশা করলে সত্য কথা বলে। রেগে যে সত্যগুলো প্রকাশ করলে সবাই বলে মাথা খারাপ হয়ে গেছে, আর নেশা করে সত্য কথা প্রকাশ করলে পাবলিক বলে মাতলামো শুরু করেছে, বাদরামো শুরু করেছে। বড়ই অদ্ভুত, তাই না? নেহা আমার একমাত্র মেয়ে, আর সে হলো ক্রাইম ব্রাঞ্চের চিফ অফিসার। এটা একমাত্র আমিই জানি। আর ওর একটাই ইচ্ছে, আর্তমানি কোম্পানির রহস্য উদ্ঘাটন করা। কেউ জানে না নেহা আসলে কি করে। সবার কাছে সে সাধারণ একটা মেয়ে, তাই না? নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আদনান সাহেব নেহাকে নিয়ে এমন একটা কথা বলবে কখনো কল্পনাতেও ভাবেনি। নেহা একজন স্পেশাল অফিসার, কিন্তু সে কেন নিলয়ের কাছে সবটা গোপন রেখেছে? কেন এতদিন নিলয়কে কিছুই বলেনি নেহা? মাইন্ড গেমটা যেন অনেক প্যাঁচালো হয়ে যাচ্ছে। আসলে আদনান সাহেব এতক্ষণ ঠিক কথা বলছিল। মানুষকে জাজ করাটা ঠিক না অতি সহজে। মিথ্যেটা অনেক মিষ্টি রসগোল্লার মতো। ড্রিঙ্কস চলবে নাকি আবির? নিলয় টেবিলের কাছে যায়। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে সে ড্রিঙ্কসের বোতলের ছিপি খুলে মুখে পুরে নিল, নিলয় খেয়ালই করেনি। নিলয় একবার অর্ধেকটা শেষ করে আদনান সাহেবের দিকে তাকালো। নিলয় বলল, তারপর বলুন কি হয়েছে? বলবো বলবো, হ্যাঁ বলবো। এত তারা কিসের আবির? রিল্যাক্স করো, এখানে কেউ আসবে না। আমি আর তুমিই আছি কেবল। আপনি বলুন, আমি শুনছি। নেহাকে আমি একাই ক্রাইম ব্রাঞ্চে পাঠাই। সে এখানে আসে নিলয়ের ব্যাপারে জানতে। আমাকে সে বলে নিলয়ের ব্যাপারে খোঁজ নিতে। নেহার কথা মতো নিলয়কে নিয়ে একটা গল্প বানাই। আসলে বইটাতে নিলয়কে নিয়ে ছোটবেলায় যা যা হয়েছিল সব বানিয়ে লেখা। গল্পটা বানিয়েই লিখেছিলাম, কিন্তু সত্যি নিলয় একদিন হিংস্র মানব হিসেবে সামনে আসে। তাকে না দেখি তার ব্যাপারে সব লিখে ফেলি। কোম্পানির ব্যাপারে বইটাতে লেখার জন্য বইটা ব্যান করে দেয়, কিন্তু বইটা নিলয় পর্যন্ত পৌঁছে যায়। এরপর সেটা আবিরের কাছে চলে আসে, তাই নয় কি? নিলয় মুচকি হাসল। সে বোতলের পর বোতল মুখে পড়ে নিয়ে এক চুমুকে অর্ধেক শেষ করে দিয়েছে। আদনান সাহেবও বিরামহীনভাবে সিগারেট টেনে যাচ্ছে। আদনান সাহেব বলল, ওই একটা বই এখন তোমার কাছে, তাই নয় কি নিলয়? নিলয়? কে নিলয়? আমি তো আবির। সেটা সবার সামনে আবির, কিন্তু আমি জানি তুমি নিলয়। আজকে তোমাকে দেখছিলাম সাকিব, রাফাত, রাকিব ওদের সাথে বসে আরিয়ানকে মারার প্ল্যান করছো। অফিসে যাচ্ছিলাম আমি,
আর রাস্তায় তোমাকে গাড়ির মধ্যে দেখতে পাই। তোমার পিছু নিয়ে জানতে পারি তুমি আসলে আবির নও, তুমি নিলয়। তোমাকে দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, সাথে বয়ের পরিমাণও বেশি ছিল। কথা বলেই আদনান সাহেব নিলয়ের সামনে এসে হাত জোর করে মাথা নিচু করলো। নিলয় অবাক দৃষ্টিতে তাকায় আদনান সাহেবের দিকে। নেশাটা হঠাৎ করেই কোথায় যেন উবে গেল নিলয়ের। স্বাভাবিক মস্তিষ্কে তাকিয়ে আছে আদনান সাহেবের দিকে। আদনান সাহেব বলা শুরু করলেন, আমি জানি না তুমি কেন আমাদের বাড়িতে এসেছো, তবে আমার যতটুকু ধারণা তুমি হয়তো আমার মেয়েকে মারার জন্য এসেছো। প্লিজ ওকে মেরো না। তোমার কাছে কখনো কেউ তো জীবন পায়নি, সবাইকে তুমি একে একে মেরে ফেলেছ। আমার মেয়েকে মেরো না, ও তোমার ব্যাপারে কিছুই জানে না নিলয়। আর সে তোমার মধ্যে থাকা আবিরকে অনেক বেশি ভালোবাসে। নিলয় বিছানায় বসলো। আদনান সাহেব নিলয়ের দিকে তাকালো। নিলয় একবারে চুপ হয়ে অন্য কিছু ভাবছে। সে তো নেহার ব্যাপারে জানতোই না, আর নেহাও জানে না কিছুই নিলয়ের ব্যাপারে। আমি এখানে নেহাকে মারতে আসিনি স্যার। আমি এখানে কেন এসেছি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তবে আমি চলে যাব অনেক দূরে। আমি ওদেরকে কথা দিয়েছি আরিয়ানকে ওর জায়গাতে এসেই মারব, কিন্তু তাকে সহজে মারলে মজা নেই। ওর সাথে মাইন্ড গেম খেলে মজা পাচ্ছি। এখানে এসে জানতে পারি ও ওর বাবাকে খুন করেছে, কিন্তু আমি জানি ওর বাবা বেঁচে আছে। আর সে কে সেটাও আমি জানি। আমি আমার মিশন শেষ করেই চলে যাব আপনাদের থেকে অনেক দূরে। ভয় নেই, আমি নেহাকে মারব না, আর মারতেও পারবো না। আপনি চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, কিন্তু আমার লোকেরা আপনাকে মেরে ফেলবে। আমি চাই না এমনটা হোক। আমি ভেবেছিলাম এখানে থাকা মানুষগুলোর মধ্যে কেউ আমাকে কখনো চিনবে না, কিন্তু আপনি চিনে ফেললেন। তবে ভয় হচ্ছে নেহা যদি আমাকে চিনতে পারে তবে সে আমাকে ভুল বুঝবে আর আমার থেকে হারিয়ে যাবে। আর কত প্রিয় মানুষ হারাবো। নীলা হারিয়েছে বুলেটের গুলি যখন ওর বুকে এসে লাগে, তখন সে চিৎকার করে আমার নাম বলেছিল, আর তাকে মেরেছে আরিয়ানের বাবা। আমি কথা দিয়েছি আরিয়ানকে মারবো, আর তারপর আমি নিজের জন্য মরব ওর বাবাকে। আমি যদি মরে যাই কেউ খাদবে না, কিন্তু আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনি চাইলে আমি এখনই বাড়ি থেকে চলে যেতে পারি। আদনান সাহেব উঠে দাঁড়ালো। নিলয়ের পাশে বসলেন তিনি। মনে মনে বললেন, এই নিলয়কে এখন বিশ্বাস করা যায়। নিলয় আর কিছুই বলল না, রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে এসে দেখে নেহার বড় চাচু সাফিক সাহেব বসে বসে সিগারেট খাচ্ছেন। নিলয় ওনার সামনে দিয়ে যাচ্ছে। উনি ডাকলেন, আবির, এদিকে শোনো তো একটু। নিলয় সাফিক সাহেবের সামনে এসে দাঁড়ালো। উনি সিগারেট টানছেন। ওনার সামনের টেবিলে কয়েকটা ছবি পড়ে আছে। নিলয় সেই ছবির দিকে তাকায়। ছবিগুলো নিলয়কে দিয়েছিল সেই আগুনার্তুক, কিন্তু এইগুলো এখন সাফিক সাহেবের কাছে। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে ভাবতে থাকে, ছবিগুলো ওনার কাছে কেন? ওনার ছেলেকে তো খুন করেছি আমি, তাহলে এইগুলো কেন ওনার কাছে? ভাবছো ছবিগুলো কেন আমার কাছে আসলো? আসলে ছবিগুলো আমি পেয়েছি তোমার ঘরের সামনে। পড়ি নিয়ে দেখছিল, ওকে ডাকতেই ও সেগুলো আমার কাছে এনে দেয়। আর ছবিগুলোতে ওই নিলয় আমার ছেলের হৃদয়কে মারে। সে এসেছে তার অস্তিত্ব জানানোর জন্য। ছবিগুলো কেন তোমার কাছে ছিল? নিলয় পরীর কথা মনে করে কিছুটা রাগ প্রকাশ করলো মনে মনেই। সাফিক সাহেবের ইশারাতে নিলয়কে তার সামনের সোফাতে বসতে বলল। নিলয় সেখানে বসলো। সাফিক সাহেব আবারও প্রশ্ন করল, এই ছবিগুলো কেন তোমার কাছে আসলো বলো। আসলে স্যার আমি নিজেও জানি না। সেদিন রাতে আমি বাইরে বসেছিলাম, পড়ি এসে বলল ছবিগুলো নিতে, আপনি বা আদনান সাহেবের কাছে দিয়ে দিতে, কিন্তু আমি দিইনি। ভয় পেয়েছিলাম, তাই ছবিগুলো আমার বোর্ডের নিচে ফেলে দিয়েছিলাম। এমন ছবির মানে আমি জানি না স্যার। আর এখানে হৃদয় ভাইয়ের লাশ ছিল, এটা দেখে আরও ভয় পেয়েছিলাম। কি যেন নাম, ওই যে সবাই ওকে ভয় পায়, ও এসেছে। নিলয়? নিলয় যদি আমাকে মেরে ফেলে সেই ভয়ে আমি দিইনি ছবিটা কারো কাছে।
স্যার, নিলয় দেখতে কেমন? যদি এসে আমাকে বা আপনাদের মেরে দেয় তখন কি হবে? নিলয় আমাকে মারতে পারবে না, আর আমি থাকতে কাউকে সে আর মারতেও পারবে না। ভয় নেই। কেন স্যার? তোমার এত কিছু জানতে হবে না, যাও এখন। আর শোনো, এবার যদি কেউ কোনো কিছু পাঠায় আমাকে দেবা। দেখি নিলয় কতদিন এভাবে পালিয়ে থাকতে পারে। স্যার, লুকিয়ে থাকা মানে এই নয় যে সে ভীতু। লুকিয়ে থাকে, হতে পারে এটা তার প্ল্যানের অংশ। মানে? না মানে নিলয়ের ব্যাপারে বললাম, এই আর কি। ঠিক বলেছো তুমি। ওর এই লুকিয়ে থাকাটাই ওর প্ল্যানের অংশ, এই জন্য ও ডেঞ্জারাস। তবে ভয় নেই, তোমাদের কিছু হবে না। কিন্তু আমার কাছে ওই থানার ওসি বিষ্ণুদেবের লাশের ছবি এসেছিল। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল রকস্টার ইজ ব্যাক। সে কেন এমন সাধারণ মানুষদের মারছে এটাই তো বুঝতে পারছি না। আমার ছেলেকে কেন মারলো, সাথে ওর বন্ধুদেরও কেন? ভার্সিটিতে যেতে ছেলেগুলো, সেখানে কি তবে নিলয়ের সাথে ঝামেলা হয়? কিন্তু নিলয় ভার্সিটির কোথায়? কেন ঝামেলা করলো নিলয়ের সাথে? তুমি যাও, হয়নি। নিলয় নিজের রুমে চলে আসে। সাফিক সাহেব অনেক কিছু ভাবতে থাকে। নিলয় বিছানায় বসে মনে মনে ভাবছে আর বলছে, অপরিচিত ওই আগ্নেয়াত্মক কিভাবে আমাকে চিনল? রাব্বিকে খুঁজে পাওয়ার আগের থেকেই সে আমাকে চেনে, কিন্তু কিভাবে? রহস্যময় একটা প্রশ্ন। বড় কথা, আমাকে জানতেই হবে কে সে। যদি জানতে পারি সে কে, তবে সব রহস্যের উদ্ঘাটন করা যাবে। নিলয় ঘুমিয়ে পড়ে। পরের দিন নেহার গাড়ি করে নিলয় ভার্সিটিতে আসে। নিলয়ের প্রিয় জায়গাতে এসে বসে নিলয় আর নেহা। সেখানে নিধি, জয়, মিথিলা এসে হাজির। বেশ জমিয়ে আড্ডা শুরু হয়। 5 মিনিট পর 5টা বাইকে 5 জন নতুন ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। আর এই ছেলেগুলো হলো আরিয়ানের লোক। আরিয়ান রাতের মধ্যেই ওদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছে। নেহার ক্লাসের সাথে তারাও ক্লাস করবে। উদ্দেশ্য আবির নামধারী নিলয়কে খুঁজে নেওয়া। ছেলেগুলো বাইক চালিয়ে সোজা নিলয়ের কাছে এসে থামে। নিলয় আর জয়ের দিকে তাকায়। বাইক থামালো ওরা। একটা ছেলে এসে সামনে দাঁড়ায়। নিলয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি অভি, তুই আবির তাই না? আর তুই জয় তাই তো? তোরা দুজন নেহার সাথে কি করছিস? নেহা আমার বন্ধু, তাই সে আমাদের সাথেই থাকে। কেন? আজ থেকে তোরা আমরাই থাকবো নেহার সাথে, বুঝছিস? কথাটা শেষ হতেই জয় অভির গালে একটা জোরে চড় বসিয়ে দিল। অভি চড়টা খেয়ে একটু শব্দ করে হাসল। জয়ের দিকে তাকিয়ে জয়ের শার্টে অভি দুহাত দিয়ে টেনে ধরে বলল, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস। তোর এই হাত আর এই হাতের জায়গাতে থাকবে না। তোকে তো বুঝিয়ে দিব এই অভি কি করতে পারে। রেডি থাকিস। ভাই, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, না হলে তোরা এই জয়কে চিনিস না। আমার জামার কলার ধরেছিস না? তুই রেডি থাকিস, তোর এই হাত হাতের জায়গাতে থাকে কিনা। ভাই, তোমরা নতুন, কেন শুধু শুধু ঝামেলা করছো? নিয়ার সাথে তোমরাও থাকবে, তবে আগে বন্ধুত্ব করে নাও। সে আমাদের বন্ধু, তাই আমরা সবাই একসাথে থাকি। তোমরা নতুন আসছো, নতুনদের মতো কেন থাকছো না? সারা তুই চুপ থাক। নেহাকে আমি পছন্দ করি অনেক আগে থেকেই। ওর পাশে তোদেরকে দেখেছি আর সহ্য হয়নি, তাই ভাসিরে চলে এসেছি। এবার বুঝছিস? অভি কথাটা বলেই নিলয়ের জামা টেনে ধরে। নিলয় মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। এরপর নেহাদেরকে নিয়ে চলে যায় ক্লাসের দিকে। সুজন নামে একটা ছেলে এসে অভিকে বলল, ভাই, আবিরকে তুলে নিয়ে যাই, চলো। যাব, কিন্তু তার আগে এই জয়কে আমি দেখে নিব। আবিরের আগে জয়কে আমার চাই। জয়কে তুলে নেব সময় বুঝে। শালা আমার গালে চড় মারছে। ওকে মারার সময় কুকুরে কোনো শব্দ করবে না। আরিয়ান ভাইকে জানাবো? না, ভাইকে কিছু জানানোর দরকার নেই, সবটা আমরাই করব। চল ক্লাসের দিকে। অভিরাও ক্লাসে আসলো। আজকে নিলয় শেষ বেঞ্চিতে বসেনি, সে নেহার পাশে বসেছে। নিলয়ের পাশে জয় আর তার পাশে নিধি। ভার্সিটিতে এইভাবে বসলেও কোনো ব্যাপার না। জয় রেগে আছে। ওই ছেলেগুলো শেষ বেঞ্চে গিয়ে বসলো। বসে জোরে জোরে শীষ দিতে থাকে, মেয়েদেরকে উত্তপ্ত করতে থাকে। জয় অভির দিকে তাকায় আর বিড়বিড় করে বলে,